এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আমাদের প্রেমের ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। তারপর এক বৃদ্ধ এসে এরিনের সামনে দাঁড়ায়। সাকিবকে সৈনিকের পোশাক পরে থাকার জন্য চিনতে পারেনি। যেই সাকিবকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই সাকিব বলে দেয়, কি রে রয়েল, তুই আমাকে চিনতে পারলি না? মুখোশ খুলে। আরে রাকিব, তুই বেঁচে আছিস? আমি তো কল্পনাই করতে পারিনি। কোথায় ছিলি তুই এতদিন? আসলে সেই দিন আপনারা তো জানেনই, তাই আর বললাম না। কি তোর সাথে এত কিছু হয়েছে? কিন্তু তোর মেয়ে তো বলেছিল যে তুই মারা গেছিস। আরে আমার এই নাতি থাকতে আমি কি করে মারা যেতে পারি? এখন সময় এসে গেছে বদলা নেওয়ার। আজকে আমাদের এই রাজ্যের সকল শত্রু বিনাশ করতে হবে। কিন্তু এই ছেলেকে দেখলে তো মনে হয় না এই যে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। আর কিছুই বলতে পারলো না, কারণ তার হঠাৎ মনে হচ্ছে তার নিচে কিছুই নেই। সে নিচের দিকে তাকিয়ে তো ভয় পেয়ে গেল, কারণ সে ভূমি থেকে অনেক উপরে। এরিন নিচে নামাও, রয়েল ভয় পাইতাছে। তারপর এরিন রয়েলকে নিচে নামিয়ে দিল। বাপরে বাপ, জীবনে গ্র্যাভিটি ম্যাজিশিয়ান দেখিনি। দেখে নে, এই এরিন একাই একটা সৈন্য দলকে তার হাতের ইশারায় নাচাতে পারে। অপরদিকে একজন সৈনিক আড়ালে দাঁড়িয়ে তারা যেভাবে কক্ষ খুলছিল সেটা দেখে নিয়েছে। তাই সে তার কিং এর কাছে গিয়ে ঘটনাটি বলল। কিন্তু কিং তো জানতো যে তারা রাজ্যে এসেছে, কিন্তু তারা যে একেবারে কয়েদখানায় চলে যাবে সেটা জানতো না। যাই হোক, কিং আগেই তার সবচেয়ে শক্তিশালী সকল সৈন্যদের আনার ব্যবস্থা করেছিল। সৈনিক সংখ্যা প্রায় 1.5 লক্ষ। তাদের একজনের সাথেই তো সাকিব পারবে না, তারপরেও কিং রিস্ক নিতে চাননি। কি হয়েছে? আজ তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আগে যাত্রা তো তোমার বাবা মারা গিয়েও কি করে যেন বেঁচে ফিরে এসেছে রাজ্য আবার ফিরিয়ে নিতে। এই বুড়োটাকে নিয়ে আর পারি না। আজ বুড়োর একদিন কি আমার একদিন। তুমি তোমার সৈন্যদল প্রস্তুত করো, আজ আমি নিজের হাতে তাকে মারব। আগেরবার তোমার হাতে তুলে দিয়ে আমি অনেক বড় একটা ভুল করেছি। তুমি কখন যাবা? এক্ষুনি চলো আমার সাথে। তারপর তারা যুদ্ধের জন্য বাহির হলো। আর অপরদিকে সাকিব আর রোয়েল কথা বলে অবস্থায় হঠাৎ শাকিল এসে বলতে শুরু করলো, কার সাথে কথা বলতেছো কাকা? সাথে সাথে সাকিবকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এ কি, তুই এখনো বাচ্চা আছিস নাকি? আজ বিয়ে করলে কাল আমি নাতিদের সাথে খেলা করতে পারবো। যা, কাঁদিস না, তোর সাথে রয়েলের মেয়ের বিয়ে দিব, তাও কাঁদিস না। বাজে কথা বন্ধ করো, এতদিন কথাই ছিলা। তারপর সাকিব সবকিছু তাকে খুলে বলল। শাকিল তো সাথে সাথে এরিনকে গিয়ে জড়িয়ে ধরলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না। গডের কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন তুমি আমার পুত্র রূপেই পাই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। কিন্তু তোমার চেহারার এই অবস্থা কেমন করে? মুখ ভর্তি দাড়ি। শাকিল যেটা বলল সেটা শুনে তো এরিন অবাক। আজ 20 বছর ধরে আমি বাইরের দৃশ্য দেখতে পারি না। এখানে শুধু খাবার আর গোসল করার একটা ছোট্ট পুকুর আছে, কিন্তু এখানে কোনো দাড়ি কামানোর খোঁজ নেই। তাই আর কি বাবা হয়ে গেলাম। কিন্তু তোমরা এখানে এসে ভুল করে ফেলেছো, কারণ এতক্ষণে কিং নিশ্চয়ই জেনে গেছে যে তোমরা এখানে আসো। আজ তো আমাদের মৃত্যু অনিবার্য। কিছুটা ভয় পেয়ে, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আচ্ছা, তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে মামা বলেই ডাকতে পারো। আচ্ছা এরিন, আমরা কি কিং এর সাথে যুদ্ধ করব? আর সেটা কবে করব? আজই, এক্ষুনি। চলো তাড়াতাড়ি, বাইরে যেতে হবে, না হলে তারা আবার আক্রমণ করতে পারে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসো। আচ্ছা। তারপর শাকিল আর রয়েল চলে গেল যুদ্ধের প্রস্তুতি নিতে। এক সময় তারা প্রস্তুত হয়ে চলেও আসে। আমরা তো প্রস্তুত, চলো এবার যাওয়া যায়। চলো। তারপর শাকিল গিয়ে দরজা খোলার বাটনে চাপ দিল, আর দরজা কেস করে শব্দ করে খুলে গেল। খোলার সাথে সাথেই অনেকগুলো বল্লম শাকিলের দিকে এগিয়ে আসতে থাকে। এরিন তাড়াতাড়ি গ্র্যাভিটি কন্ট্রোল করে হয় এর চারপাশে বাতাসের প্রোটেকশন শিট তৈরি করে দেয়, যেন তাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে। মামা আর রয়েল নানা আমার পিছনে আসেন, আর নানা তুমি পিছন থেকে গার্ড দাও। ঠিক আছে। তারপর এরিন আগের থেকে গ্র্যাভিটি কন্ট্রোল করে রাখছে, যাতে যেদিক থেকে আক্রমণ হয় সেটা আগেই বুঝতে পারে। তারপর এরিন সবার ভালোর জন্য সবাইকে আলাদা আলাদা করে এয়ার প্রোটেকশন শিট বানিয়ে দেয়, যেটা অদৃশ্য। আর সাকিবরা নিজেরাও জানে না যে তাদের সাথে প্রোটেকশন শিট আছে। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আর একটা কথা, এরিনরা যেই রাজ্যে এসে গেছে সেটা কিং বুঝে গিয়েছে। এটা এরিন আগেই বুঝতে পেরে গিয়েছিল, তাই তাদেরকে খুঁজতে যেন প্রজাদের উপর নির্যাতন না করে। তাই এরিন জেলখানার ভিতরে অন্যরকম ভাবসাব করেছিল, যেন তাদের ফলো করে। আর সৈনিকটাও এরিনের পাতা ফাঁদে ধরা দেয়, লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনে কিং এর কাছে গিয়ে বলে দেয়।
একদিক দিয়ে প্রজাদের শাস্তি ও রক্ষার জন্য এরিন এমন করেছে। আশা করি আপনাদের ভিতরের কিছুটা রহস্য ঘুচাতে পেরেছি। তারপর এরিন বাহিরে বের হয়তো অবাক, কারণ চারিদিকে এঞ্জেল সৈন্য এর কারণে গিজ গিজ করতেছে, যেন তারা একটি মাছিও এদিক সেদিক না যেতে পারে। এখন কি করবে এরিন? আমাদের ভালোর জন্য এসে তো তুমি তোমার প্রাণটাই দিয়ে দেবে। এটা বলেই শাকিল বাচ্চাদের মতন কান্না করতে থাকে। আরে মামা, তুমি বাচ্চাদের মতো কান্না করছো কেন? দেখো আমি কি করি। নানাজি, এদের কি করে সাইজটা করব? গ্র্যাভিটি দিয়ে নাকি নিনজা টেকনিক ব্যবহার করে? আজ পর্যন্ত তুই আমার শিক্ষাটাকে কাজে লাগাতে সুযোগই পাওনি। আর সুযোগ এসেছে যখন তখন কাজে লাগিয়ে দেখাও। আচ্ছা। তারপর এরিন তলোয়ার নিয়ে সৈনিকদের দিকে এগিয়ে যেতে থাকলো। এরিনের মূল ইচ্ছা হলো যে তাদের মারবে না, কিন্তু তাদেরকে অন্তত কয়েক মাস বিছানায় থাকতে হবে। এরিন সামনে এগোতেই একটা সৈন্য এগিয়ে আসে। সৈন্য মনে করছে এ আর কি এমন ছেলে, তাকে তো একাই মেরে ফেলতে পারবে, কিন্তু সে তো আর জানে না যে আজ তার জন্য কি অপেক্ষা করতেছে। সৈন্যটি এসেই এরিনের দিকে বল্লম ছুঁড়ে মারে, কিন্তু এরিন বল্লমটা ধরে নেয়। এরিন তার তলোয়ারটি পকেটে রেখে দেয়। এবার সৈন্যটি এরিনের দিকে আরেকটি বল্লম ছুঁড়ে মারে। এবার এরিন ধরে ফেলে। এবার সৈন্যটি তার পিছন থেকে দুইটি ধারালো অস্ত্র বের করে এরিনের দিকে ছুঁড়ে মারে। এবার এরিন ধরে ফেলে। আবার সৈন্যটি এরিনকে কিছুটা ভয় পাচ্ছে। একটি কথা বলে রাখা ভালো, সৈন্যদল কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যায়, আর এই জায়গাতেও ঠিক তেমনই হয়েছে। এরিন এবার তার হাতে থাকা বল্লমের দ্বারা সাইডের দুই শরীর দিকে তার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে ছুঁড়ে মারে। সাথে সাথেই দুই সাইডের সকল সৈন্য পেটের এক সাইড ধরে শুয়ে পড়ল। এবার তার হাতে থাকা সৈন্যের তলোয়ার দিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তের মাঝে সবারই এক পা কেটে যায়, আর তলোয়ার দুইটি এরিনের হাতে চলে আসে। এটা হলো নিনজাদের অন্যতম শক্তি। বাকি রইল একজন সৈন্য, কিন্তু সে দৌড়ে ভেগে যায়। তা কেমন হলো আমার যুদ্ধ? আজ তো তুমি কামাল করে দিলে। আজ তোমাকে নিয়ে আমি গর্ব করতে পারি। চলো বাইরে যাওয়া যাক। শাকিল আর রয়েল তো এরিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর এরিন সাকিবদের নিয়ে বাইরে বের হতে লাগলো। যেই তারা দরজার দিকে গেল, ঠিক তখনই এরিন খেয়াল করলো তাদের দিকে অসংখ্য কালো আলো, সাদা আলো, বল্লম, তীর এগিয়ে আসতে থাকলো। সাকিব, রয়েল, শাকিল তো ভয়ে চোখ বন্ধ করে ফেললো। আর এইদিকে এরিন তাড়াতাড়ি গ্র্যাভিটি কন্ট্রোল করে এইগুলো থামাতে চেষ্টা করতে থাকলো। অনেকগুলো থাকার কারণে এরিনের আটকাতে অনেক কষ্ট হচ্ছে। এরিনের নাক, মুখ, কান দিয়ে রক্ত পড়তে থাকে। হঠাৎই সবগুলোর গতি কমতে থাকে। একসময় এরিনের খুব কাছে এসে থেমে যায়। কিছু একটা বল্লম এরিনের পেটে ঢুকে পিঠের পিছন দিয়ে বেরিয়ে যায়। এবার এরিনের রাগ উঠে গেছে। তার সারা শরীর দিয়ে যেন সাদা ধোঁয়া ছাড়তে থাকে। একসময় এরিনকে যেন সাদা ধোঁয়ার কারণে দেখতেই পারা যাচ্ছে না। অপরদিকে কিং প্রথমে ছেলেটা পাওয়ার দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিল। যে এরিনের প্যাটের ভিতর ঢুকে গেছে, ঠিক তখনই কিং এর মুখে শয়তানি হাসি দিল। কিন্তু কিং একটা জিনিস ভেবে অবাক হচ্ছে যে তাদের ছোড়া অস্ত্রগুলো কি করে এখানে এই জায়গায় স্থির হয়ে আছে। কিং চলুন, রাজ্যে ফেরা যাক, তারা হয়তো মারা গেছে। অপরদিকে সাদা ধোঁয়া আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আর সেখান থেকে এরিনকে দেখা যাচ্ছে। তবে এই এরিন আগের এরিন না। তার সারা শরীর এঞ্জেল কিংদের সাদা পোশাক পরে আছে। তার মুখে সাদা মাস্ক দিয়ে ঢাকা, কপালে একটা চাঁদ চিহ্ন আঁকা। এরিন তো নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেছে। এরিনের মনে হচ্ছে সে কিছু ম্যাজিক পাওয়ার পেয়েছে। স্টিকি পকেট থেকে বের হয়ে আসে আর পাখির রূপ ধরে নিয়ে এরিনের কাঁধে গিয়ে বসে। এরিন, আমি কি আমার আসল রূপে আসবো? না। এরিন তখনও তার হাতটি সামনে ধরে গ্র্যাভিটি কন্ট্রোল করে ওইগুলোকে আটকে রাখলো। আর সাকিব বলল, না না, এখানে কালো কাপড় আর কালো ডানাওয়ালা মনস্টার। এগুলোকে দেখে তো মনে হচ্ছে এরা এঞ্জেল না। তাহলে এরা কারা? এরা ডেভিল, কিন্তু তারা অ্যাঞ্জেলদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিপক্ষে যুদ্ধ করতেছে কেন, সেটাই তো বুঝতেছি না। তোমার বুঝতে হবে না। তুমি দেখো এখন আমি কি করি। আমি মনে করেছিলাম যে তাদেরকে মারবো না, কিন্তু তারা আমার ইচ্ছাটাকে বদলে দিয়েছে। এখন আর কেউ এখান থেকে বেঁচে যেতে পারবে না। অপরদিকে, এটা কি হলো কিং? ছেলেটা বেঁচে গেল কি করে? আমিও তো সেটাই ভাবছি। এই ছেলেটাকে মনে হচ্ছে কোনো রাজবংশই, তাই তো তার শরীর থেকে এত আলো ছড়াচ্ছে, যেমনটা আমার জিজু এলিফের শরীর থেকে বেরিয়ে যেত। কিন্তু তার শরীর থেকে এরকম আলো আর কপালে এরকম চিহ্ন, কোনো কারণ বোঝাতে পারলাম না, কোনো কারণ বুঝতে পারলাম না। এদিকে এরিন রাগের বশে তার শরীর থেকে আরো বেশি সাদা আলো বাইর হতে থাকলো, যেটা তার গ্র্যাভিটি পাওয়ারকে দ্বিগুণ করে তুলছে। এবার এরিন কিছু একটা ভেবে তার হাতটার
তার হাতটা সর্বোচ্চ গতিতে উপরের দিকে তুলে, আর সাথে সাথে সবগুলো অনেক উপরের দিকে উঠে যায়। এবার সে হাতের 5 আঙ্গুল মেলে ধরে, এতে করে বিপক্ষ দলের পাঠানো অশ্রু আর ম্যাজিক্যাল ভীমগুলো আকাশের চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। অপরদিকে ছেলেটা কি করতে যাচ্ছে আর তার এত শক্তি কোথা থেকে এলো? ও না 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 কিং সাথে সাথে তার এবং চোয়ালের চারপাশে প্রোটেকশন বাড়িয়ে দেয়, কিন্তু অনেকগুলো অস্ত্র লাগার কারণে বেরিয়ার সাথে কিং আর চল এর অবস্থা নাজেহাল হয়ে গেছে। এবং অস্ত্র আর ভীম পড়ার শেষে একটা ভীম কিং এর বেরিয়ার লাগার সাথে সাথে বেরিয়ার আর ভেঙে পড়ে, আর সাকিবকে শক্ত করে ধরে যেন বেঁধে না পায়। কিং চারদিকে তাকিয়ে দেখে যে সকল ডেভিল সৈন্য আর অ্যাঞ্জেল সৈন্য মরে পড়ে আছে, তবে যাদের একটু বেশি শক্তি ছিল তারা কোনো মতো বেঁচে আছে। কি হয়েছে বুঝলেন না তো? চলুন বুঝিয়ে দেই। এরিন এখন গ্র্যাভিটি কন্ট্রোল করে অস্ত্রগুলো তার সর্বোচ্চ শক্তিতে নিচের দিকে ছুঁড়ে মারে। বাকি ঘটনা তো আপনারা জানেনই, তাই আর বললাম না। শাকিল তার বোনের কাছে দৌড়ে গেল, গিয়ে দেখে যে কিং আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। হঠাৎই শাকিলের দিকে তলোয়ার ছুঁড়ে মারে, তলোয়ারটা এসে শাকিলের পায়ে গেঁথে যায়, আর সাকিব দৌড়ে চলে যায় শাকিলের কাছে। এবার সাকিবের রাগ উঠে যায় তার ছেলেকে মারার জন্য, তাই যে শাকিলের পায়ে থাকা তলোয়ার খুলে কিং এর সাথে যুদ্ধ করতে যায়, কিন্তু কিং সাকিবের দিকে একটা সাদা লাইটিং বিম ছুঁড়ে মারে, আর সাকিব মুখে থিবড়ে পড়ে যায়। সাকিবের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এবার কিং এরিনকে বলতে থাকে, কে রে তুই? একাই আমার রাজ্যের সাথে টেবিল রাজ্যের সবাইকে দলাশই করে দিলি। আজ আর তোর কোনো ক্ষমা নেই। চল, আজ তোর মারার দিন চলে এসেছে। আয় দেখি তোর কত শক্তি। এরিন একটা মুচকি হাসি দিয়ে কিং এর সামনে চলে গেল, তো হয়ে যাক। তলোয়ার বের করে। অপরদিকে শুরু হলো এক তলোয়ার যুদ্ধ। কেউ কারো থেকে কম নয়, চারিদিকে তলোয়ারের শব্দে মুখরিত। যারা বেঁচে আছিল তারাও সাকিবাকে শাকিল রয়্যাল হাত দিয়ে কান চেপে ধরলো তলোয়ারের শব্দে। তারপরও শেষ রক্ষা হলো না, সবার কানের পর্দা ফেটে রক্ত বের হতে থাকে। এবার যুদ্ধ করা অবস্থায় এরিন একটু জোরে পাল্টা আঘাত করে ফলে কিং এর তলোয়ার ভেঙে দুটুকরো করে ফেলে। কিং এই দেখে কিছুটা অবাক হয়, নিজের জান বাঁচাতে ডানা মেলে উপরের দিকে উড়াল মারে। উঠেই এরিনের দিকে একটা সাদা ম্যাজিক্যাল লাইট ছুঁড়ে মারলো, কিন্তু এরিন তৎক্ষণাৎ সরে গেল। তবে আমাদের নায়কও কম কিসে, সেও আকাশে উড়াল দিল। তারপর কিং আরেকটা বিম ছুঁড়ে মারলো, কিন্তু এরিন খেয়াল না করায় তার শরীরে এসে লাগলো। এরিন তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু বিমটা এরিনের শরীরে লাগার সাথে সাথেই ধুলোতে পরিণত হলো, আর এরিন কাশতে শুরু করলো। কিং দেখেছে এরিনের কিছুই হলো না, তাই আরো শক্তিশালী বিম ছুটতে লাগলো, কিন্তু প্রত্যেকবার ফল শূন্য। এবার এরিন গিয়ে কিংকে মাটির দিকে একটা জোরে আছাড় মারে, আর কিং প্রচুর স্পিডে নিচে পড়ে গেল। যেই জায়গায় পড়লো সেখানে একটু বড় গর্ত হয়ে যায়। এবার এরিন নিচে নেমে এলো, এসেই কিং এর বুকে গিয়ে বসলো। যেই কিং এর বুকে বরাবর ঘুষি মারবে ঠিক তখনই চুয়াংচং দৌড়ে এসে এরিনের পায়ে পড়ে গেল, আর বলতে লাগলো। এরিন যখনই কিংকে মারতে যাবে ঠিক তখনই সাকিবা এসে এরিনের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, দয়া করে ওনাকে আপনি মারবেন না, উনি ছাড়া আর আমার জীবনে কেউ নেই। সাকিব আর শাকিল একটু কষ্ট পেল। আমি কথা দিচ্ছি, আমি তাকে নিয়ে আমাদের রাজ্যে চলে যাব। এরিন মূলত জানে না যে কিং এর সাথে কি সম্পর্ক, না হলে তাকে এখানেই পুঁতে ফেলতো। আচ্ছা, আজকের মতো আপনাকে মাফ করলাম। সাকিব আর শাকিল যেন তাদের মুখের ভাষায় বলে দিচ্ছে আজ যেন তাদের মাফ করে দেয়। তাই তারা যেহেতু রাজি এরিন আর না করতে পারে কি করে, তাই এরিনও হ্যাঁ বলে দিল। এতে যেন তাদের মুখে কৃতজ্ঞতার হাসি দেখা দিল। আর কোনোদিন যেন আপনাকে না দেখি এখানে, মনে থাকবে? আর এদিকে আসবো না, কথা দিলাম। তারপর এরিন সাকিবের দিকে এগিয়ে এগিয়ে আসতে থাকে। হঠাৎ একটা তলোয়ার এসে এরিনের পিঠে ঢুকে পেট দিয়ে এফার ওফর হয়ে যায়। এরিন পিছনে তাকিয়ে দেখে সাকিবা তাকে মেরেছে। এরিনের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, তার কানে শুধু 3টা জোরালো আওয়াজ শুনতে পাচ্ছে। চোখ বন্ধ করার আগে দেখে সাকিবা এর দিকে তলোয়ার ছুঁড়ে মারে। কিং পিছন থেকে এসে সাকিবাকে সরিয়ে দিল, কিন্তু তার আগেই সাকিবা এর একটি হাত কেটে পড়ে যায়। আমার শত্রু সংখ্যা একটা বেঁচে গেল, তাহলে আমি আবারও আসবো। সবার কাছ থেকে আমি বদলা পূরণ করতে আমি আবারও আসবো। তারপর সাকিবাকে কোলে করে নিয়ে এসে চলে যায়। এদিকে সাকিব এসে দেখে এরিনের কোনো চৈতন্য নেই। সাকিব এরিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। স্টিকি হঠাৎ কোথায় যেন উড়ে চলে যায়। আচ্ছা সাকিব,
এরিন কি মারা গেছে নাকি? কান্না করতে করতে। না এরিন মারা যায়নি। এরিন যদি মারা যেত তাহলে তার পার্টনাররাও মারা যেত। তাই আমি আপাতত চিন্তামুক্ত, কিন্তু বাবাকে কি করে বোঝাই? তারপর সাকিবকে কোনো মতে রাজি করিয়ে রাজপ্রাসাদে ঢোকে। আজ অনেক বছর পরে তারা প্রাসাদে ঢোকে। অন্য সময় হলে তাদের মনে আনন্দ থাকতো, কিন্তু আজ তাদের মুখে বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে। হঠাৎ স্টিকি একটা রেড ড্রাগন হয়ে, ছোট ড্রাগন যেটাকে হাতে নেওয়া যাবে, এরিনের পেটের কাছে বসে। তারপর তার মুখ থেকে অনবরত লাভা ঢালতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই স্টিকি সবাইকে কক্ষ থেকে বাইর হওয়ার নির্দেশ দেয়, যেন তারা বাহির হয়ে যায়। এতদিন স্টিকির চেহারার ভাষা কিছুটা বুঝতে সক্ষম হয়েছে, তাই স্টিকির ইশারাটা বুঝতে বেশি সময় নেয় না। সাকিব সবাইকে নিয়ে বাহিরে চলে গেল আর বাহির থেকে দরজা শক্ত করে লাগিয়ে দিয়ে রাখলো। স্টিকিও ভিতর থেকে শক্ত করে লাগিয়ে রাখলো। তারপর স্টিকি আগের থেকে কিছুটা বড় হয়ে দ্বিগুণ পরিমাণে এরিনের পেটে লাভা ঢালতে থাকলো। একসময় এরিনের পেটের কাটা জায়গাটা জোড়া লেগে যাইতেছে। একসময় জোড়া লেগে গেল, কিন্তু হঠাৎই তার পেট জায়গা থেকে লাল হতে থাকলো। ধীরে ধীরে সম্পূর্ণ শরীর লাল হয়ে গেল। শরীরে যত কাপড় চোপড় ছিল সব পুড়ে গেছে। একসময় তার পিঠে চিরে 4টি লাভাযুক্ত ডানা বের হলো। আস্তে আস্তে এরিন দাঁড়িয়ে গেল, কিন্তু সে এখন তার নিজের মধ্যে নেই। তার ডানাগুলো হালকা নড়াচড়া করতেই সে কিছুটা উপরে উঠে যায়। স্টিকি গিয়ে এরিনের কাঁধে গিয়ে বসে, এতে করে স্টিকিও এরিনের মতো হয়ে যায়। তারাও লাভাযুক্ত ডানার সাথে তার সম্পূর্ণ শরীর লাভার হয়ে গেছে। স্টিকি এরিনের কাঁধে বসা তো মনে হচ্ছে যেন স্টিকি এরিনেরই আলাদা মাংসপিণ্ড। এরিনের ডানা থেকে যেখানেই এক বিন্দু করে লাভা পড়ছে সেখানেই জ্বলে যাচ্ছে। এরিনকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল সেই জায়গাটা পর্যন্ত গলে পুড়ে গেছে। এরিনের নিচে একটি লাভার স্তর হয়ে গেছে। এরিন হঠাৎই নিচে পড়ে গেল, কিন্তু পড়ে যাওয়ার আগে সাথে সাথেই নিচের লাভাগুলি শক্ত ও নরম হয়ে খাটের আকার ধারণ করলো। স্টিকি এখন হোয়াইট ড্রাগনের রূপ নিয়ে এরিনের দিকে সাদা আলো ছুঁড়ে মারল। সাথে সাথেই এরিনের সারা শরীরে একটা সাদা পোশাকে ঢেকে গেল। এরিন গিয়ে দরজা খুলে দিল আর সবাইকে ভিতরে আসার অনুমতি দিল। যদিও বাইরে থেকে দরজা বন্ধ ছিল, কিন্তু সাকিবরা বাইরে দাঁড়িয়ে স্টিকির জন্য অপেক্ষায় আছিল। অপরদিকে আজ 3 দিন হলো এরিন সাকিবের সাথে গেছে। সেদিন থেকে এরিন আর রাত্রে ঘুম হয় না, রান্নার দিকে অথবা ঘর পর কোনো কাজে মন নেই। এলিভের শরীরটা কিছুটা খারাপ হয়ে গেছে এরিনের চিন্তায়। যতই এরিন বড় হোক না কেন, সে তো এখানে তাদের কাছে সেই ছোট্ট এরিনই আছে। আমার এরিন কবে আসবে? এই তো কাল পরশু দিনের মাঝেই এসে পড়বে, চিন্তা করো না। আমার এরিনকে আমার কাছে তাড়াতাড়ি এনে দাও, আমি আমার ছেলেকে ছাড়া আর থাকতে পারতেছি না। এদিকে এলিভ এরিনার সামনে যতই শক্তগিরি দেখাক না কেন, দিন শেষে সেও তো একজন দায়িত্ববান বাবা। এরিনকে ছাড়া তাদের ঘর যেন ফাঁকা লাগতেছে। এরিনের চিন্তায় এলিভ মূলত আরও দুর্বল হয়ে যাচ্ছে। ওইদিকে আমাদের নায়কের চিন্তায় কেউ একজন পাগল হয়ে আছে, কবে আসবে আর কবেই বা তাকে তার ভালোবাসার কথা বলবে। যদিও প্রথমে আমাদের নায়কের পছন্দ করতো না, কিন্তু আমাদের যখন সুন্দর চেহারাটা দেখেছে তখন থেকেই মেয়েটির মনে লাড্ডু ফুটেছে। কিন্তু আমাদের নায়কের পিছনে ঘুরে লাভ নাই, কারণ আমাদের নায়ককে মিঙ্গেল করার দায়িত্ব অন্যজনের উপর আগে থেকেই সুনির্ধারিত। ওইদিকে এরিন আজ 2 দিন পর চোখ খুলবে। সাকিব আর স্টিকি এই 2 দিন এরিনের পাশে সারা দিন সারা রাত বসে থাকতো। তবে কয়েক প্রহর আগেও এরিনের শরীরে তাপমাত্রা সহনশীল ছিল না। আস্তে আস্তে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে। এইদিকে এরিনের জ্ঞান আস্তে আস্তে ফিরেছে। চোখ দুটো ফুলে দেখে যে সাকিব আর স্টিকি তার মাথার পাশে বসে আছে। এরিন যখনই উঠতে যাবে ঠিক তখনই সাকিব এসে এরিনকে বিছানার সাথে হেলান দিয়ে রাখে। দেখো এরিন, তুমি এখন জিরিয়ে নাও, যা কথা বলার পরে বলবা। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। তারপর সাকিব গিয়ে এরিনের জন্য খাবার নিয়ে আসে আর এরিনকে খাইয়ে দিতে থাকে। এরিনও খেতে থাকে। খাবার শেষে, নানাজি আজকের মধ্যে আমাকে আমার বাসায় যেতে হবে। নানাজি, আমার বাবা মা কেমন আছে? আজ কোনো মতেই যেতে পারবা না? আচ্ছা, তাহলে কালকে আমি আর থাকবো না। আচ্ছা। কিছুক্ষণের মধ্যে আমাদের স্ট্রেঞ্জ কিং সুস্থ হয়ে গেছে। তারপর স্টিকিকে নিয়ে সে রাজ্যটা ঘুরে দেখতে লাগলো। হঠাৎ কিছু একটা মনে হতেই এরিন সাকিবের কাছে গেল। নানাজি, আজ আমাকে যেতেই হবে। অন্য এক সময় এসে সব দেখে যাব। না, আজ আর তোমার কোনো কথা শুনবো না। আজ তোমাকে এখানে থাকতেই হবে। আয় নানাজি, আমার মনটা কেমন যেন কু ডাকতেছে। আমাকে যেতেই হবে।
তারপর এরিন অনেক বুঝিয়ে সুঝিয়ে সাকিবকে রাজি করালো। তারপর স্ত্রীকে নিয়ে সে রওনা দিল তার বাবা মায়ের কাছে। সাকিবও এরিনের পিছনে পিছনে যেতে লাগলো তাকে এগিয়ে দিয়ে আসার জন্য। এরিন রাজপ্রাসাদ ছেড়ে যখনই লোকালয়ে আসলো ঠিক তখনই সে দেখতে পারলো অনেক নিনজা প্রজা দাঁড়িয়ে আছে। এরিন সামনে যেতেই একজন বৃদ্ধ এসে এরিনের পথ আগলে দাঁড়ায়। কিছু বলবেন? বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে, তোমাকে অনেক কিছুই বলার আছে। তার আগে তুমি তোমার মুখোশটা একটু খুলে দেখাও। আমরা তোমাকে এক নজর দেখার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আর তোমার জন্য আজ আমরা একটা উপহার এনেছি, যেটা তোমার জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসবে। তার আগে দয়া করে তোমার মুখোশটা একটু খোলো। আচ্ছা, আপনি এভাবে বলছেন কেন? আপনি আমাকে আদেশ করুন। তারপর এরিন তার মুখোশটা খুলল। এদিকে এরিনের সৌন্দর্যে সবাই মোহিত হয়ে গেছে। আগে এরিন দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু যখন থেকে সে এঞ্জেল পাওয়ার পেয়েছে তখন থেকে তার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। এদিকে এরিনের চেহারা এতটাই সুন্দর যে কিছুক্ষণের জন্য সকলেই হিপনোটিজম হয়ে গেছে। মেয়েরা তো চোখ গোল করে এক ধ্যানে তাকিয়ে আছে। এরিন ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি সে মুখোশটা পরে নিল। এবার সবার ধ্যান কিছুটা ফিরেছে। কি হলো, আপনারা কি কিছু বলবেন? বৃদ্ধটির উদ্দেশ্যে, আসলে তোমার চেহারাটা এতটাই সুন্দর যে কিছুক্ষণের জন্য সকলেই হিপনোটিজম হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেসব কথা বাদ দাও, চলো আজ তোমার জন্য আমাদের রাজ্যের তরফ থেকে একটি উপহার দিব। কিং, চলুন, আপনাকেও লাগবে। জি চলুন। আর একটা কথা, এই নিনজা রাজ্যের মাঝে কেউ মুখ ঢেকে রাখে না, তাই এরিনও সবার চেহারা দেখতে পারলো। অনেকেরা দূরে এসে প্রায় রাজ্যের মধ্যে বিন্দু এসে থামলো বৃদ্ধটি। এরিন সেখানে গেল, গিয়ে দেখলো একটা পাথরের তলোয়ার আকৃতির একটি গর্ত আঁকা। তারপর বৃদ্ধ সেটার উপর হাত রাখলো আর সেখান থেকে একটা ছোট ছুরি বেরিয়ে এসে তার হাতের তালু কিছুটা কেটে দেয়। সেখান থেকে কিছু পরিমাণ রক্ত বের হয়ে তলোয়ার আকৃতির পাথরের খোদাই করা গর্তটায় পড়ে। কিছুক্ষণ রক্ত পড়ার পর যে আরেকটা ফোঁটা রক্ত সেখানে পড়বে ঠিক তখনই একটা দমকা বাতাস এসে রক্তের ফোঁটাতে পাথরের বাইরে উড়িয়ে নিয়ে ফেলে দেয়। বৃদ্ধ বুঝে গিয়েছে তার কাছ থেকে আর রক্ত গ্রহণ যোগ্য নয়, তাই সে পরবর্তী সকলকে বললেন এটা করার জন্য। একে একে সকলেই রক্ত দেওয়া শেষ। সাকিবও রক্ত দিয়েছে। এবার এরিনকে নির্দেশ দেয় সেখানে যাওয়ার জন্য। এরিন তো পাথরটার কাছে অবাক, কারণ যেখানটায় তলোয়ার আকৃতির গর্ত ছিল সেখানটায় রক্তে টুইটুম্বুর হয়ে গেছে, যেন আর একটুকু ফুটা পড়লে সেটা পাথরের বাইরে গড়িয়ে পড়বে। এখন আমায় কি রক্ত দিতে হবে? রক্ত দিবে, কিন্তু তার আগে একটা কথা মনে রাখতে হবে। বলুন, আমায় কি করতে হবে? এখানে যে রক্ত তলোয়ারটি দেখছো সেটা একটা সাধারণ তলোয়ার না, এটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী ম্যাজিক্যাল তলোয়ার। তবে এটা থেকে কিছু কম পাওয়ার ওয়ালা একটা তলোয়ার শয়তানের রাজ্য লুসিফার কাছে আছে। অবশ্য আমি শুনেছি 20 বছর আগে সেটি এক কিংকে উপহার হিসেবে দিয়েছে। আর ওই তলোয়ারটি অ্যাঞ্জেল কিং আমাদের কাছ থেকে নিবার ধান্দা করে এই রাজ্য দখল করে, কিন্তু এটি নিতে পারে নাই। আমাদের উপরে এটা নিবার জন্য অনেক অত্যাচার চালায়, কিন্তু দিতে চায়নি, তাই আমাদের প্রতিনিয়ত অত্যাচার করত। এক সময় তার অত্যাচার অতিষ্ঠ হয়ে আমরা রাজি হয়ে যাই। ঠিক এখন যে রকম করেছিলাম ঠিক সেই রকমই করেছিলাম, কিন্তু কিং যখন সেখানে রক্ত দেয় সেটা সব পাথরের সকল রক্ত শুষে নেয়। কিং ব্যর্থ হয়ে আমাদের উপর আবার কঠোরভাবে অত্যাচার করে। তিনি মনে করেন যে এটা আমাদের দোষ। আসলে কিং তো জানতেন না যে এটাই তলোয়ারটা একজন সত্যবাদী, পরোপকারী, নিহিংসা ব্যক্তির জন্য অপেক্ষায় ছিল। হোক সে কম শক্তিশালী, তারপর তলোয়ারটা তাকেই পছন্দ করবে। আমার রাজ্যে সকলেই চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। হয়তো আমরা এতটাই সত্যবাদী কিংবা ভালো মানুষ ছিলাম না, তাই হয়তো আমাদের পছন্দ করেনি। এবার তোমার পালা, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো, যদি না পাও তাহলে আমাদের আর কিছু করার নেই। এটা দিয়ে আর আমি কি করব? পেলেই কি আর না পাইলেই কি? আমার এমনিতেই তলোয়ার আছে, সাধারণ তলোয়ার। এটা নিয়ে অযথা তলোয়ারের পরিমাণ বাড়িয়ে লাভ নেই। আর এত শক্তিশালী তলোয়ার কি আমি পছন্দ করবে? আর না করলেই বা কি, দরকার নেই এত পাওয়ারফুল তলোয়ার। মনে মনে ভাবতেছে। একটু একটু করে এরিন গর্তটার কাছে গিয়ে এরিন তার হাতটা ধরলো। কিছুক্ষণ পর একটা ছুরি, যেটা আগেরটার থেকে 2 গুণ বড়, বের হয়ে হাতের তালুর উপরের কবজি থেকে তার হাতটা সম্পূর্ণ কেটে ফেলে দিল।
কাটা অংশটুকু মাটিতে পড়ার সাথে সাথেই মিলিয়ে গেল। এরিন তার হাতের দিকে তাকিয়ে তো শক। এরিনের তো কান্না আসবে আসবে এমন ভাব। ব্যথা তো তার একটুও করছে না, কিন্তু তার হাত নেই, তাই তার কান্না আসছে। তবুও সে সবার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে এটাই আমার কপালে লেখা, তাই এমন হয়েছে। চলুন আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন। হাতের দিকে মন খারাপ করে তাকিয়ে। কিন্তু বাবা। আর বলতে দেয়নি এরিন তার হাতের ইশারায় থামতে বলল। তারপর যখনই এরিন এক পা এগোতে যাবে ঠিক তখনই প্রচণ্ড আকারের ভূমিকম্প শুরু হলো। কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি, সবাই পড়ে গেছে, শুধু এরিন বাদে। এরিন হঠাৎ এরকম দেখে সে কিছুটা ভয়ের সাথে অবাক হয়ে আছে। হঠাৎই চারপাশে পরিবেশ ঠান্ডা হয়ে গেল। তারপর সকলেই যখন উঠতে যাবে ঠিক তখনই পাথরটা ব্লাস্ট হয়ে যায়। এতে করে ওইখানে একটা রক্তরাঙা তলোয়ার বেরিয়ে আসে। এবার তলোয়ারটি এরিনের দিকে আসতে থাকে। এবার সবার মুখে একটু হাসি দেখা গেল। সবাই কুর্নিশ করে বুকে হাত দিয়ে বসে রইল। এবার তলোয়ারটি এরিনের কাছে এসেই গলে রক্ত হয়ে গেল। তলোয়ারটি এবার এরিনের কেটে যাওয়া ডান হাতের ভিতর যেতে থাকে। এতক্ষণ ব্যথা না পেলেও এখন তার হাতটা অনেক জ্বলতেছে। এত জ্বলতেছে যে মনে হচ্ছে বাকি অংশটুকু কেটে ফেলে দিতে। এবার এরিনের চোখ দিয়ে ব্যথার চুটে পানি বের হচ্ছে। সে আর ব্যথা সহ্য করতে না পেরে গগন ফাটানো চিৎকার দিতে থাকে। এত জোরে চিৎকার যে সবাই কানে হাত দিয়ে কুল পাচ্ছে না। সবার কানের পর্দা ফেরে রক্ত বাইর হচ্ছে। সবটুকু রক্তের পরিমাণ হাতে ঢোকার পর হঠাৎই এরিনের হাতের ব্যথা কমে যায়। এবার এরিন সহ সবাই হাতের দিকে তাকিয়ে অবাক। তার হাত আগের মতো হয়ে গেছে। আর তার হাতে একটি লাল রঙের কারো কাজ করা লাল রঙের তলোয়ার। এরিন তো তার হাতের দিকে তাকিয়ে অবাক, সাথে অনেক খুশিও, কারণ তার হাতে আগের মতো ঠিক হয়ে গেছে। সাথে একটা তলোয়ারও আছে। সে তলোয়ারটা হাত থেকে খুলে জোরে একটা পাথরের দিকে ঢিল মারলো। তলোয়ারটা পাহাড়ের দিকে যেতে থাকলো। আরে এটা তুমি কি করলা? এবার তলোয়ারটা তুমি কোথায় গুজবে? আর বলতে পারেনি, কারণ সে পাহাড়ের দিকে তাকিয়ে তো অবাক, কিন্তু কেন অবাক হয়েছে চলুন সেটা জেনে নেই। এরিন যখন পাহাড়ের দিকে তলোয়ার ছুঁড়ে মারল তখন এটি পাথরের দিকে যেতে থাকলো। এক সময় পাহাড়ে লাগলে পাহাড়টি টুকরো টুকরো পাথরের সমান হয়ে মাটির সাথে মিশে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো যে সেখানে অনেক অনেক মূল্যবান পাথর পাওয়া গেছে। হঠাৎই তলোয়ারটি এরিনের দিকে অনেক স্পিডে আসতে থাকলো। যখনই এরিনের থেকে কিছুটা দূর পর্যন্ত চলে আসলো ঠিক তখনই এরিন ভয়ে তার হাতটি সামনে ধরলো। তলোয়ারটি হাতলটা এরিনের হাতের মুঠোয় চলে আসলো। এবার এরিন কিছুটা অবাক হয়ে যায়। আমি ভাবতেই পারিনি যে এটা এত পাওয়ার হবে। তবে এটা আরও একটা পাওয়ার আছে, সেটা হলো যে এটা অনেক রং পরিবর্তন করতে পারে। তবে এটার জন্য কোনো এক স্টোন এর দরকার হবে, কিন্তু স্টোন আর স্টোনটার অস্তিত্ব কোথায় সেই জানা নেই কারো। তবে এটাকে গায়েব করা যায়। এটা না হয় বুঝলাম, কিন্তু এটাকে গায়েব করব কি করে? অনেক চেষ্টা করলো কিন্তু পেল না, তাই সে হাতের মুঠো ছেড়ে দিল, সাথে সাথেই গায়েব হয়ে গেল। এরিন একটু অবাক হলো। এবার এরিন তলোয়ারের কথা মনে হাতটা মুঠোয় করলো। এবার তলোয়ারটা দৃশ্যমান করলো। তারপর এরিন তলোয়ারকে অদৃশ্য করে দিল। তাহলে তুমি শিখে গেলে। তারপর এরিন তাদের সাথে অনেক কথা বলল। এই পাহারাদার, তোকে না কতদিন বলছি মুখে মাস্ক লাগিয়ে কাজে আসবি না, তারপরেও আসলি কেন? এরিন মাথা নিচু করে আছে। কিরে, কথা বলবি নাকি চাকরি থেকে বাহির করে দিব? আসলে প্রিন্সেস, মুখোশটা খুললে সবাই শুধু আমার দিকে নজর দেয়। অনেকেই তাদের কাজ করতে গিয়ে বিফলে যায়, তাই মুখে মুখোশ লাগিয়ে কাজ করি। মাথা নিচু করে। আসলে এরিন একজন লাইব্রেরি গার্ড, 10 দিন ধরে এখানে কাজ করে। সারাদিন সে এখানে কাজ করে, মাস শেষে কিছু টাকা পায়, তাই দিয়ে তাদের সংসার কোনো মতো চলে। কিছুটা রহস্য থেকে যাক, পরে না হয় একদিন ঘটনা বিশ্লেষণ করা যাবে। তুই কি এতটাই সুন্দর যে তোকে দেখে সবাই নিজেদের কাজ থামিয়ে তোকে দেখে? সেটা তো জানি না আমি। আচ্ছা, বেশি জানতে হবে না, তুই তোর কাজ কর। এই বলেই নিয়ে চলে গেল। এরিনও দরজাটা চাপিয়ে কাজ করতে থাকলো। সন্দেহ হয়ে যাওয়ার সাথে সাথেই সবাই চলে গেল। এরিনেরও কাজ শেষ হয়ে গেছে, তাই সেও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এদিকে নিয়া এরিনকে নিয়ে ভাবনায় আছে। তাকে যেন কেউ এরিনের দিকে এক অন্যরকম টান দেয়, তাই সেও এরিনের সাথে আজাইরা কথা বলে। এতে তারও অনেকটা ভালো লাগে। অপরদিকে এরিনও তার বাসার দিকে রওনা হয়ে গেল। স্টিকি ফ্রেন্ডের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কেন? আসলে এরিন, তোমার বাবার তো বয়স আর কম হচ্ছে না, তাই হয়তো একটু দুর্বল হয়ে যাচ্ছে। কিছুদিন গেলেই সভ্য ভালো হয়ে যাবে, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। চলো, আগে পাখির রূপ নাও, আমাকে বাসায় তাড়াতাড়ি যেতে হবে। স্টিকি এরিনের পকেট থেকে বের হলো।
টিকটিক রূপে ছিল, যাতে কেউ না দেখে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এবার সে একটি সাদা ঘোড়ার রূপ নিল। এরিনও ভদ্র ছেলের মতো তার উপর গিয়ে বসলো। তারপর ঘোড়ারূপী স্টিকি আকাশের দিকে উড়াল দিল। এরিনও স্টিকির গলাতে আদর করে দিচ্ছে। হঠাৎই তাদের সামনে একদল ডার্ক রাজ্যের কিছু লোক পড়লো। তাদের শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, কিন্তু সবার মুখ ঢেকে থাকার কারণে বোঝা যাচ্ছে না যে তা কারা। ওনাদের দেখে তো তোমার কোনো সুবিধার মনে হচ্ছে না। আমারও তেমনই মনে হচ্ছে। এই যে আপনারা আমার রাস্তার সামনে পথ আটকিয়ে রাখছেন কেন? আমরা তো কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এসেছি তোকে নিয়ে একটা কাজ করানোর জন্য। আমি কোনো কাজ টাজ করতে পারবো না। ভালোই ভালোই চলে যাও, নাইলে পরে পস্তাতে হবে। ছোটবাবু বলে কি আমাদের নাকি মারবে? তাহলে হয়ে যাক একবার। এটা বলেই তার হাতের মুঠো করে নিল। সাথে সাথেই তার এই তলোয়ারটি এসে গেল। হাতের কবজিতে একটু টেটুর ও আবিষ্কার হলো, কিন্তু সেটা এরিন ছাড়া কেউ দেখতে পারে না। লোকগুলো কিছুটা অবাক হলো। তারপর সবাই একসাথে আক্রমণ করতে আসে, কিন্তু এরিনের তলোয়ার তাদের তলোয়ার লাগার সাথে সাথেই ভেঙে টুকরো হয়ে গেছে। এবার তারা ধোয়া হয়ে আক্রমণ করলো। এবার এরিন কিছুতেই আটকাতে পারছে না। সে এবার গ্র্যাভিটি কন্ট্রোল করে সবাইকে থামিয়ে দিল। তারপর এরিন সবাই মাটিতে আছাড় মারতে থাকে, কিন্তু কপাল গুণে একজন সেখান থেকে বাইর হয়ে যায়। এখন যদি না থামিস তাহলে তোর মা বাবাকে আর জীবিত পাবি না। এরিন পিছনের দিকে তাকায়। এবার স্টিকি যেই তাদের আক্রমণ করতে যাবে, ঠিক তখনই এরিন স্টিকিকে আটকে দেয়। স্টিকি, একটু দাঁড়াও, সামনে তাকিয়ে দেখো। স্টিকি সামনে তাকিয়ে তো তার চোখ আরো লাল হয়ে গেল, কিন্তু আক্রমণটা করতে পারতেছে না। এরিন লোকটির দিকে তাকিয়ে দেখে যে লোকটির হাতে একটি ব্ল্যাক আয়নার মাঝে তার মা বাবাকে ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তাদের সামনে দুটি কালো ধোঁয়া দেখা যাচ্ছে, যেটি এরিন মা বাবার নাকের সামনে অবস্থিত। আমার একই সাথে ধোঁয়াগুলো তোর বাবা মায়ের শরীরের ভিতরে ঢুকে যাবে। তারপর যখন এগুলো বাইর হবে তখন তোর মা বাবার শরীরের আর কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এখন বল, তুই রাজি? আমি রাজি, বলেন কি করতে হবে? চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। তেমন কোনো কাজ করতে হবে না, তুই শুধু একটা খোঁজ এনে দিবি, বাকিটা আমাদের কাজ। কিসের খোঁজ? আমাদের জানা মতে এই লাইব্রেরির কোথাও একটি কালার স্টোন আছে, সেটার খোঁজ এনে দিতে হবে। পারবি তো? পারবো, তবে আমাকে কিছুদিনের সময় দিতে হবে। আচ্ছা, দিলাম তোকে সময়, কিন্তু আজ হওয়া চাই। তারপর লোকগুলো চলে গেল। এরিনও বাসার উদ্দেশ্যে চলে গেল। অপরদিকে একটি লোক মনে মনে খুব হাসতে থাকে, মনে মনে বলতে থাকে, শুধু একজন হলে আমি আমার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাব। সময়ও আমার সাথে তালে তাল মিলাচ্ছে, তাই আমার আর কোনো চিন্তা করার কারণ নেই। এরিন, তুই আমার অনেক বড় একটি ভুল করে ফেললি। তোর জীবনের শেষ সময় খুব নিকটে। হা হা হা। তারপর লোকটি তার গন্তব্যের দিকে চলে গেল। অপরদিকে এরিন স্টিকি বাসার খুব কাছে চলে আসলো। এরিন, তুমি তো ইচ্ছা করলে তাদের মারতে পারো, তাহলে মারলে না কেন? আমি যদি তখন তাদের মারতে যেতাম তাহলে হয়তো একজনের ইশারায় আমার মা বাবার প্রাণ চলে যেত, তাই মাইনি। এভাবেই কথা বলতে বলতে তারা চলে আসলো। দরজায় কয়েকবার ধাক্কানোর পর এরিনা এসে দরজা খুলে দিল। কিরে বাবা, তোর মুখটা এইরকম হয়ে গেছে কেন? এমনিতেই ক্ষুধা লাগছে তো তাই। ফ্রেন্ড, খেয়েছো তো? তোর বাবাকে খাইয়ে দিয়েছি, এবার তুই খেয়ে নে। এবার খেয়ে হাত মুখ ধুয়ে এরিন তার মায়ের আঁচলে হাত মুখ মায়ের আঁচলে মুছে ফেলে। এটা তার দৈনন্দিন অভ্যাস। বাবা গো, তোর কি খুব কষ্ট হচ্ছে? আর কয়েকটি দিন অপেক্ষা কর, তারপর তোর বাবা সুস্থ হয়ে গেলে তোকে আর কাজ করতে দিব না। আরে কি যে বলো, এতদিন তোমরা এত কষ্ট করেছো, এবার আমি করি। আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। এরিন কপালে একটা চুমু দিয়ে তারপর এরিন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে এরিন মা যথারীতিতে তার কাছে চলে গেল। এরিনাও দরজার সামনে দাঁড়িয়ে এরিনের কাজে যাওয়ার দৃশ্য দেখতেছে। চোখের আড়াল হতেই তার মা চোখের পানি আঁচল দিয়ে মুছে নেয়। তার বুক চিরে বেরিয়ে এলো এক হতাশার নিঃশ্বাস। ছেলে আমার কয়দিনে যেন মস্ত বড় হয়ে গেছে। তারপর সে ঘুরে চলে গেল। এরিন গিয়ে তার কাজের জায়গায় চলে গেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো। সকালের দিকে লোকজন একটু কম আসে, তাই সে কালকে রাতের কথা মনে করে সেই স্টোনাকে যেই খুঁজতে যাবে ঠিক তখনই তার মুখোশটা এক টান দিয়ে খুলে ফেলে। এবার তো এরিনের রাগ সপ্তম পর্যায়ে চলে গেছে। এরিনের সাথে থাকা বল্লমটা নিয়ে তার দিকে না তাকাতেই ত্যাগ করে রাখে। যেই সে চেহারাটা দেখলো ঠিক তখনই যেন তার মাথায় বাজ পড়লো। সে সাথে সাথেই বুকে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিন্সেস, আমাকে ক্ষমা করবেন, আসলে এখানে যে আপনি সেটা খেয়াল করিনি।
রোবটের ন্যায় সামনের দিকে তাকিয়ে। কিন্তু নিয়া তো তার নীল চোখের মায়ে পড়ে গেছে। তার সাথে যতগুলো দাসী বান্ধবী ছিল সবাই তো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এরিন কারো কোনো রেসপন্স না পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। হঠাৎই এরিন দাঁড়িয়ে যাওয়ার তাদের সকলের ধ্যান ফিরল। হঠাৎই নিয়া এসে এরিনের মুখোশটা লাগিয়ে দিল। এটা যেন আর খুলতে না দেখি। যেদিনই খুলবি সেদিনই তোর শেষ দিন, মনে থাকে যেন। আর তোরা এভাবে তাকিয়ে কি দেখিস? সবাইকে উদ্দেশ্য করে কিছু না। এরিনের দিকে তাকিয়ে চল, আজকে অনেকগুলো বই পড়তে হবে আর জানতে হবে জিনিসটা কোথায় আছে। এরিনের দিকে মায়া ভরা তাকিয়ে তারপর তারা ভিতরে চলে গেল। আচ্ছা, তারা কি সেই স্টোনের কথাই বলছিল নাকি? তাহলে তো আমাকেও খুঁজে দেখতে হয়। এরিন দেখলো এখন আর কোনো লোকজন আসতেছে না, তাই সে বইয়ের খোঁজে চলে গেল। সে খেয়াল করলো প্রত্যেকটি তাকের বইগুলো কালো, তাই এরিনের চোখ ধান্দায় পড়ে গেল। হঠাৎই দেখে একটি বইয়ের একবারে নীল রঙের একটি ছোট ফোঁটা, তাই এরিন সেই বইটা নিল। কিন্তু খুলে তেমন কোনো লাভ হলো না। সেখানে শুধু দুইটা কথা লেখা আছে, মাথায় দিলে চাটি পেতে পারো অনুসন্ধান করা জিনিসটি, যার আছে রক্ত জিনিসটা তার ভক্ত। এরিনের মাথায় তো কিছুই ঢুকলো না, সে কাকে চাটি দিবে? এখানে যারা আছে তারা খুব সম্মানিত ব্যক্তি, আর রক্ত তো সবার আছে, কিছুই বুঝতেছি না। হঠাৎই তার নজর গেল লাইব্রেরির মাঝে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচুর উপর। এরিন আশেপাশে তাকিয়ে দেখলো যে আর কোনো এরকম নাই, তাই এবার এরিন স্ট্যাচুটার সামনে গেল। আশেপাশের ভালো করে তাকিয়ে দেখলো কেউ নাই, তাই সে স্ট্যাচুটার কাছে গেল। এরপর এরিন স্ট্যাচুটার মাথায় একটা চাটি দিল। কিছুক্ষণ পর তার জিভ বের হলো। এরিন ভালো করে জিভে তাকিয়ে দেখে একটা বিভিন্ন কালারের স্টোন, যেটার থেকে বিভিন্ন ধরনের আলো বাইর হচ্ছে। এরিন গিয়ে যেই পাথরটাকে ধরতে যাবে ঠিক তখনই পাথরটা তার ডান হাতের তালুতে দেবে গেল। এরিন অনেক ব্যথা পাচ্ছে, কিন্তু কিছুতেই জোরে চেঁচাতে পারছে না। যদি সে চেঁচায় তাহলে সবাই এখানে এসে যাবে, তাহলে তার আরও একটা সমস্যা হতে পারে। পাথরটা তার হাতের তালুর ভিতর ঢুকে গেল, আর হাতের মাংসপেশিগুলোও সাথে সাথে ফিল আপ হয়ে গেছে। হঠাৎই তার ঘাড়ে কে যেন হাত লাগলো, তাই সে পিছনে তাকিয়ে সাথে সাথে বুকে হাত দিয়ে বসে গেল। ক্ষমা করবেন প্রিন্সেস, আসলে জায়গাটা অনেক সুন্দর, তাই ঘুরতে ঘুরতে এদিকে এসে গিয়েছিলাম। তুমি এখানে কেন? আর যেন না দেখি। তাড়াতাড়ি তোমার নিজের কাজে যাও। এরিন দিকে ঘুর লাগা দৃষ্টিতে জি। তারপর এরিন চলে যায়। আপাতত তুমি তোমার কাজ করো, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, সেটা যে করেই হোক, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি। তারপর সে তার গন্তব্যের দিকে চলে গেল। অপরদিকে এরিনের সময় শেষ হয়ে গেছে, তাই এরিনও তার বাসার দিকে রওনা হয়ে গেল। অপরদিকে নিয়া তার বাবাকে কক্ষে গেল। কিরে মা, আজ এখানে কোনো কি দরকার আছে? আমার একটু রাজকার্যে যেতে হবে, তাই যা বলার তাড়াতাড়ি বল। বাবা, আমি বলি কি আমার জন্য একটা গার্ড রাখো। হঠাৎ এর কথা তো বলা যায় না, কখন কি ঘটে। তোকে তো আমি আগেই বলেছিলাম, তুই আমার কথা শুনলি না। আচ্ছা ঠিক আছে, কাল তোর জন্য একটা গার্ডের প্রতিযোগিতা রাখবো, যে জিতবে তাকে গার্ড রাখবো তোর জন্য। এবার তো খুশি? অনেক খুশি। তারপর কিং নিয়া এর মাথায় হাত বুলিয়ে চলে গেল। কিন্তু নিয়া এর কিছুটা চিন্তা হচ্ছে, এরিন কি পারবে তার গার্ড এর জায়গা নিতে? আর যদি নেয় তাহলে তো কোনো কথাই নেই। এটা ভেবেই নিয়া এর মুখ উজ্জ্বল হয়ে গেছে। অপরদিকে এরিন স্টিকির পিঠে উঠে বসলো আর তার বাড়ির দিকে যেতে লাগলো। এরিন, তুমি যে পাথরটা পেয়েছো, আমার মনে হয় এটা কোনো সাধনার পাথর না। তুমি কি এই পাথরটাকে তাদের কাছে দিয়ে দিবে? কি করব বল, আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি তাদের এই পাথরটা দিব। আমি আর যাই করি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তাছাড়া আমার বাবা মায়ের জীবন মরণ এখন আর আমার হাতে নেই, তাই বাধ্যতামূলকভাবে আমাকে দিতে হবে। কিন্তু পাথরটা বাহির করব কেমনে? একটু চেষ্টা করে দেখবো কি স্টিকে? চেষ্টা করে দেখতে পারো। তারপর এরিন তার হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু একটার মনে করে তার হাতের মাঝে চিমটি দিতেই পাথরটি তার হাতে দৃশ্যমান হলো। তো বাহির করতে পারলাম, কিন্তু তাদেরকে দিব কেমনে? তাদের আর খুঁজতে হবে না, সামনে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এরিন সামনে তাকিয়ে দেখে কালকের লোকগুলো। তো আমার কাজটা সম্পূর্ণ করতে পেরেছিস? পেরেছি। এই যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি। পাথরটা সামনে ধরে একটি লোক এগিয়ে এসে যেই পাথরটাকে ধরতে যাবে ঠিক তখনই এরিন পাথরটি সরিয়ে নেয়। কি হয়েছে? পাথরটা দিলি না কেন? দিব, তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি বা আপনারা কেউ আমার মা বাবার কোনো ক্ষতি করবেন না। আচ্ছা, কথা দিলাম। তারপর
লোকটি এগিয়ে এসে পাথরটিকে নেওয়ার জন্য হাত পাতলো। এরিনও পাথরটি তার হাতে দিয়ে দিল, কিন্তু যেই পাথরটি লোকটির হাতে পড়লো আর সাথে সাথে হাত মুঠো করে নিল। আর ঠিক তখনই লোকটির হাত ছিঁড়ে পাথরটি নিচে পড়ে গেল। এদিকে লোকটি একটা গগন ফাটানো চিৎকার দিয়ে কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। এবার সবাই কিছুটা ভয় পেয়ে গেল। লোকদের লিডারটা এগিয়ে এসে পাথরটি নিতে গেল। পাথরটা আমার হাত তুলে দে। এরিন কাটা হাতটা তুলে পাথরটিকে আলাদা করে নিল আর অন্য হাত দিয়ে কাটা হাতটাকে দূরে ছুঁড়ে মারল। এবার এরিন পাথরটাকে লোকটির ডান হাতে দিল, কিন্তু এবার আর হাতটি ছিঁড়ল না। আস্তে আস্তে পাথরটি লোকটির হাতের মাঝে ঢুকে পড়ল। এরিন কিছুটা মন খারাপ করে চলে যেতে থাকলো। আসলে লোকটি হাতে এরিনের থেকেও 10 গুণ ব্যথা পাচ্ছে, কিন্তু সে লজ্জার ভয়ে বলতে পারতেছে না। হঠাৎই চিৎকারের শব্দ পিছনে ফিরে তাকিয়ে তো অবাক, কারণ লোকটির হাত ফুটো হয়ে পাথরটি নিচে পড়ে গেল। এবার লোকটি এরিনের দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল এবার তার ডান হাতের মাঝে পাথরটি দিতে। এরিনও বাধ্য ছেলের মতো পাথরটি তুলে লোকটার হাতে দিল, কিন্তু আগের বারের থেকে বেশি ব্যথা পাচ্ছে, তাই লোকটি এবার আর না চেঁচিয়ে থাকতে পারল না। এরিন তার দিকে তাকিয়ে থাকলো। এরিন আর লোকটির হাত থেকে পড়ল না। তারপর এরিন বিষণ্ণ মনে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেল। অপরদিকে এরিনের কর্মকাণ্ডে একজন মনে মনে খুব হাসতেছে আর বলতেছে, এই যাত্রায় তো বেঁচে গেলি, তোর জন্য আরো বিপদ অপেক্ষা করতেছে। হ্যাঁ। অপরদিকে নিয়া তো এরিনকে নিয়ে ভাবনায় ব্যস্ত। না চাইতেও সে এরিনকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। শুধু একটু সময়ের অপেক্ষা, সময় হলেই তার একসাথে হয়ে যাবে। এরিনের চেহারাটা কল্পনা করতেই তার গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অপরদিকে কেউ একজন 20 বছরের প্রতীক্ষার ফল মিটবে। সে আর কেউ নয়, ডার্ক কিং ডেভিড। এই পর্যন্ত তার এই তলোয়ারটা নিতে অনেকেই আসছিল, কিন্তু যারা স্পর্শ করেছে তারাই ছাই হয়ে গেছে। তার চারদিকে একটি কালো রঙের স্নেক ড্রাগন মনের খুশিতে ঘুরে ঘুরে প্রোটেকশন দিতেছে। কিছু দূর এসেই ডেভিড তার পার্টনারের মাথায় হাত দিতেই পার্টনারটি একটি কালো কাক হয়ে তার কাঁধে এসে বসে পড়ল। তারপর ডেভিড যত সামনে এগোচ্ছে তত কঙ্কাল বাড়ছে, আর ডেভিড সেগুলোকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর সে তার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলো। সামনে তাকিয়ে দেখলো একটা তলোয়ার হাওয়ায় ভাসছে। না চাইতেও তার মুখ দিয়ে বের হয়ে গেল ড্রাগ। আমার ড্রাগ, সময় এসে গেছে তোমাকে নিজের করে নিতে। সময় হয়ে তুমি তোমার নিজের মালিককে নিজের করে নিতে। কাঁধে বসে থাকা পার্টনারটিও কাক কা করে সায় দিতে থাকলো, যেটা শুধুমাত্র ডেভিডই বুঝতে পারে। ডেভিড পাখিটার মাথায় হাত দিয়ে, জানি বাবা জানি, আপাতত এবার তুমি একটু চুপ করে থাকো। ডেভিড গিয়ে তার 2 হাত দিয়ে অতি ভক্তের সাথে তলোয়ারটি ধরলো। ধরার সাথে সাথেই একটা কারেন্টের ঝটকা খেলো। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে গেল। আমি তোমাকে নিজে করে নিতে পেরেছি। এবার ডেভিড ডান হাত দিয়ে তলোয়ারটি ধরে যে উপর দিকে উঠতে যাবে, হঠাৎই হাতশো তলোয়ারটি মাটিতে পড়ে গেল। ডান হাত দিয়ে সম্পূর্ণ শান্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু পারলো না, তাই সে হাল ছেড়ে দিল। হঠাৎ কিছু একটা মনে হতে সে তার বাম হাত দিয়ে তোলার চেষ্টা করতেই খুব সহজেই সফল হয়ে গেল। আমি এবার নিজের জিনিস পেয়ে গেলাম, আমাকে আর এবার কেউ আটকাতে পারবে না। অপরদিকে এরিন জঙ্গল অতিক্রম করার কিছু দূর গিয়ে হঠাৎ তার শরীর ব্যথা শুরু করতে লাগলো। ব্যথা এমনই বাড়লো যে সে আর স্টিকের কাঁধে বসে থাকতে পারলো না। সে নিচে পড়ে গেল। হঠাৎই তার শরীর লাভার মতো টকবক করে ফুটতে থাকলো। শরীরের যত কাপড় ছিল সবগুলো পুড়ে ছাই হয়ে গেল। হঠাৎই সে গলে লাভাতে পরিণত হলো, সাথে স্টিকিও লাভার ঘোড়া হয়ে গেল। এটা স্টিকির একটা পাওয়ার। তার পার্টনার যেই মনস্টার এর পাওয়ার পাবে, সেও ওই রকম মনস্টারের রূপ অনুযায়ী রূপ নিতে পারবে। যেহেতু এরিন এই শক্তিটা নতুন পাচ্ছে, তাই স্টিকির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এরকম রূপ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরিন লাভার মতো হয়ে গেল, যেটা একেবারে পানির মতো। এরিন এবার তার আকার একেবারে পানির ফোঁটার মতো চেষ্টা করলো, সাথে সাথেই সে সফল হয়ে গেল। এখন তাকে একেবারে দেখাই যাচ্ছে না। এবার সে অনেক বড় এক লাভার রূপ নিতে চাইলো, যেটা একেবারে একটা পুকুরের মতো। চাইলেও আরো বড় চাইতে পারতো, কিন্তু জঙ্গল নষ্ট যাতে না হয় তাই এতটুকু বড় চাইতে হলো। এরিন সফল হয়ে গেল। এবার সে একটি লাভা দৈত্যের রূপ নিতে চাইলো, যার ডানা থাকবে 4টি। এবার সে একটি লাভা দৈত্যের রূপ নিল, যার ডানা 4টা। এবার এরিন নিজের দিকে তাকিয়ে অবাক। তো স্টিকি, তুমি আর আমি তো একই রকম। চলো আজ একটু বেরিয়ে আসি, কি বলো তুমি? তুমি যা বলো। তারপর তারা আকাশের দিকে উড়াল দিল। তাদের দুজনের চেহারা আলোর কারণে সম্পূর্ণ আকাশে আলোকিত হয়ে গেল। তবে এরিন আর স্টিকির শরীর থেকে অনবরত লাভার ফোঁটা পড়ছে, যেগুলো নিচে পড়ার আগেই ঠান্ডা হয়ে এক ধরনের পাথরের রূপ নিচ্ছে। হয়তো অনেক দামি পাথর। সব পাথরের থেকে বিভিন্ন আলো ছড়াচ্ছে। তারা অনেক উড়াউড়ি করলো। হঠাৎই এরিনের বাসার কথা মনে হওয়ার কারণে সে থেমে গেল। থেমে গেলে কেন? আসলে আমাদেরকে বাড়ি যেতে হবে। আজ নানাজি আমার উপর দিয়ে কোন ঝড় যায়, চলো তাড়াতাড়ি।
তারপর তারা তাদের স্বাভাবিক রূপ নিল। এরিন স্টিকির পিঠে উঠে বসলো আর বাসার উদ্দেশ্যে চলে গেল। কিছুক্ষণ পর মাঝে বাসায় চলে আসলো। এরিন নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জা পেল। স্টিকি কাহিনীটা বুঝে জানালা দিয়ে পাখির রূপ নিয়ে এরিনের কক্ষে গিয়ে তার পোশাক নিয়ে আসলো। এরিনও ভদ্রলোকের মতো পরে নিল। তারপর এরিন যখন বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই তার কলিজাটা ধক করে ওঠে। তার মা বাইরে বসে কান্না করতেছে আর বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? ভিতরে গিয়ে এরিনা দৌড়ে এসে এরিনের গালে একটা চড় মারলো আর জড়িয়ে ধরলো। তুই এত দেরিতে আসলি কেন? জানিস তোর চিন্তায় আজ আমাদের অবস্থা নাজেহাল হয়ে গেছে। কান্না করতে করতে, আরে মা, তোমরা কি ভুলে গেলে নাকি আজ আমার কি? এটা আর আমরা ভুলি কি করে? আজ যে আমার ছোট্ট বাবুটা বড় হয়ে গেছে, তার আজ জন্মদিন, কিন্তু এটার সাথে দেরিতে আসার কি মিল আছে? তোমরা কি ভুলে গেলে নাকি প্রতি 5 বছর পর পর আমি একটা শক্তি পাই? তাই আজ আমার 20 বছর পূর্তি উপলক্ষে একটা শক্তি পেয়েছি, তাই আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড ব্যথা করছে। আচ্ছা আজকে এনে, তারপর তোর শরীরটা একটু মালিশ করে দিতেছি। তারপর এরিন হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে গিয়ে তো অবাক, আজ তার পছন্দের সব খাবারের ব্যবস্থা করা আছে। এরিন আর নিজের জিভ সামলাতে না পেরে খাবারের উপর হামলা দিল। আস্তে আস্তে খা, খাবার তো ওর হেঁটে চলে যাবে না, তাই আস্তে আস্তে খেয়ে নে। হাসতে হাসতে এরিন এলিভের দিকে তাকিয়ে একটু হেসে আরও তাড়াতাড়ি খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে এরিন বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এলিভও গিয়ে এরিনের পাশে বসে রইল। অপরদিকে এরিনা বাটিতে তেল গরম করে নিয়ে আসে এরিনকে তেল মালিশ করবে বলে। এদিকে এরিন অনেক আগেই ঘুমিয়ে গেছে। এলিফ, তুমি একটু এরিনের পেটের কাপড়টা তুলো, আমি মালিশ করে দিই। এলিফও তাই করলো, কিন্তু এলিফ এরিনের পিঠের দিকে তাকিয়ে তো অবাক, কারণ তার পিঠের উপরিভাগ থেকে কোমর পর্যন্ত একটা ট্যাটু আঁকা। ট্যাটুটা একটা লাভার ঝর্ণা, যেটা জ্বলন্ত, আর এটার থেকে অনবরত লাভা পিঠের কোমর পর্যন্ত গিয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো ট্যাটুর, তারপরও সত্যিকারের মতো লাগছে। এরিনা একটু হাতটা তার পিঠে ছুঁয়ে দেখার জন্য নিল, কিন্তু যখনই হাতটা পিঠের কাছে নিল ঠিক তখনই হাতে প্রচণ্ড তাপ লাগলো। এমন তাপ যে আর একটুখানি রাখলেই হাতটা পুড়ে যাবে। এদিকে এরিনা তো ভয়ে কাঁপতেছে। না, এটা কি? চিৎকার দিয়ে। এদিকে এরিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কিছুই বুঝতে পারছে না। আরে তুমি চেঁচাচ্ছ কেন? তুমি কি ভুলে গেছো আমাদের এরিন যে ভবিষ্যতে দ্য এস্টেন্স কিং অফ মনস্টার ওয়ার্ল্ড? তাই এটা তো কোনো ভয়ের ব্যাপার না। মনে আছে, কিন্তু এই তেলটা কি করব? কিছুটা অস্থির হয়ে, কিছুই করতে হবে না, তুমি এখন বাটিটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়ো। তারপর এরিনা বাটি রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাবার খেয়ে এরিন তার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অপরদিকে এলিফ এরিনাকে বলতেছে, আমাদের ছেলে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে এটা কল্পনাই করতে পারিনি। আমার রাজ্যটা যদি এখন থাকতো তাহলে হয়তো এরিন এতদিনে রাজা হয়ে রাজ্য সামলাতে ব্যস্ত থাকতো। এটা বলেই চোখের পানি ছেড়ে দিল। এখন কান্না করার সময় না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো খুব বেশি সময় আর নেই। হয়তো। তারা এভাবেই কথা বলতে থাকে। অপরদিকে এরিন তার কাজ দিয়ে তো অবাক, কারণ তার যেখানে পাহারা দারোয়ানের কথা সেখানে তালা লাগানো, কিন্তু সেখানে একটি মেয়ে দাঁড়ানো আছে, কিন্তু এরিন তাকে চিনতে পারছে না। একটু সামনে গিয়ে তো এরিন অবাক, আরে উনি তো রাজকুমারী খাস দাসী। কিছু বলবেন কি, এখানে কি হচ্ছে? আর আমার কাজের জায়গাটা বন্ধ কেন? আর এদিকে কোনো মানুষ নাই কেন? তখনই সেই দাসীটা বলে ওঠে যে আজ রাজকুমারীর জন্য একটা গার্ডের প্রয়োজন, তাই সবাই প্রতিযোগিতার মাঠে গেছে। সেখানে বাধ্যতামূলকভাবে সকল সৈন্য যেতে হবে, একমাত্র এরিন বাকি আছে, তাই তাকেও জানাতে হলো। রাজকুমারী যে বলেছে এটা বলা যাবে না। আমাকেও কি বাধ্যতামূলকভাবে যেতেই হবে নাকি? দাসীও বলল, তাকেও যেতে হবে, না হলে গর্দান কাটা হবে। তাকে তাড়াতাড়ি যেতে বলল আর সেই স্থানটি নিয়ে গেল। তারপর এরিন দাসীটির পিছন থেকে অনুসরণ করতে করতে মাঠে এসে গেল। এরিন তো মাঠের পরিস্থিতি দেখে মাথায় ঘাম পায়ে পড়ার অবস্থা, কারণ সেখানে অসংখ্য সৈনিক আছে যারা একজন আরেকজনের থেকে কোনো অংশে কম নেই। একটু সামনে তাকিয়ে দেখতেই সে মাঠের দিকে দৌড় দিল। দাসীটি এরিনের এমন বাচ্চামো স্বভাব দেখে হাসলো। তখনই মিয়া সেই দাসীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাসী, তুমি হাসতেছো কেন? সেই দাসীটি যা যা হয়েছে সেসব বলল। মিয়া পেটে পেটে হাত দিয়ে হাসতে থাকে, কিন্তু লড়াইয়ের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল, কারণ সে মনে করতেছে এরিনের যদি কিছু হয়। কিন্তু হঠাৎই এরিন
নীল চোখের কথা মনে হতেই এরিনের ভালোবাসার চোখের সাগরে হারিয়ে গেল। এরিন তার 4 বন্ধুকে মাঠের মাঝে একসাথে বসে থাকতে দেখে দৌড়ে তাদের কাঁধে গিয়ে উঠে পড়ল। 4 বন্ধুকে নিশ্চয়ই চিনেছেন তারা কারা, অ্যালেক্স, থিয়াম, জোহর আর বাবন। কেটারা আমার কাঁধে ওঠে। তারা উপরে তাকিয়ে দেখে এরিন। এবার তারাও কম কি, তারাও এরিনকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। আরে কি করছিস তোরা? আরে পড়ে যাবে তো। আমরা জানতাম তুই আসবি, তাই আমরা তোর কথাই বলছিলাম। কাঁধ থেকে নামি। কি আর করবো বল, মহারাজের আদেশ তাই আসতে হয়েছে। কিন্তু তোরা আসলি যে? তোর কাছে আর লুকিয়ে লাভ নেই, আসলে আমরা 4 জন রাজ্যের গুপ্তচর, তাই আমাদের বাধ্যতামূলকভাবে আসতে হয়েছে। আমরা তো তোর ভাবি পেয়ে গেছি, কিছুদিন পর আমাদের সবার বিয়ে, তোকে এত আসতেই হবে। আর একদিনেই আমরা 4 জন বিয়ে করব। তাহলে তো আসতেই হয়। তাছাড়া তোরা আমার জীবনে অনেক উপকার করলি, আর তোদের উপকারের মাসুল কখনো দিতে পারবো না। আরে হারামি বলে কি, এটা কি কোনো উপকার হলো না? তাছাড়া তুই আমাদের জন্য যা করেছিস তার সাথে এটার কোনো তুলনাই নেই। আচ্ছা বাবা, আপাতত বাদ দে। এতদিনের মাঝেও তোদের মহারাজকে দেখতে পারলাম না। কখন আসবি তোদের মহারাজ? একটু পরে আসবে। কিছুক্ষণ পর মহারাজ আসে, তার পিছে পিছে মহারানী ও রাজকন্যা আসে। সবাই তাদেরকে বুকে হাত দিয়ে সম্মান দেয়। তারপর মহারাজ তাদের উঠতে আদেশ করে। তারপর সবাই উঠে। মহারাজ তার ব্ল্যাক ডার্ক পাওয়ার দিয়ে দাঁড়িয়ে থাকে। এরিন সবার চারিপাশে গিয়ে একটা গোল রিং বানিয়ে দেয়। এখানে তোমাদের চারপাশে একটা কোল্ড রিং বানিয়েছি। এটা তোমাদের অতিক্রম করার শেষ সীমা। এটাতে কোনোভাবে টাচ করলে বা ওই পারে গেলে যুদ্ধ থেকে বিদায়। তাই যা করবা তোমাদের ব্যাপার। আশা করছি বুঝতে পেরেছ। যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে রাজকুমারীর গর্ড হবে। এখন বাকিটা তোমাদের পাওয়ারের উপর নির্ভরশীল। জি মহারাজ, আমরা বুঝতে পেরেছি। তো এবার শুরু করো। 1 2 3। শুরু হলো তুমুল যুদ্ধ। এখানে কেউ কারো থেকে কম নয়। এরিনের 4 বন্ধু যুদ্ধ করতেছে। এরিনের ইচ্ছা, সে যেই কাজে করে সেটাই করবে। এর থেকে ভালোর দরকার নেই, খারাপেরও দরকার নেই। তাই সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ রিংয়ের বাইরে চলে গেছে। এবার অনেকেই এরিনের দিকে আক্রমণ করতে আসতেছে, কিন্তু এরিনের কোনো নড়চড় নেই। যেই এরিনকে মারতে যাবে ঠিক তখনই এরিনের 4 বন্ধু এসে ওই আক্রমণাত্মক লোকটিকে রিংয়ের বাইরে ঢিল মেরে ফেলে দেয়। তারপর যতগুলো লোক আসলো ততগুলোকেই বাইরে ফেলে দিল। আস্তে আস্তে সবাইকে বাইরে ফেলে দিল। বাকি রইল এরিন আর তার 4 বন্ধু, আর একটি ছেলে যার চেহারা রৌদ্রের কারণে দেখা যায় না। এলেটার সামনে আসতেই তার বন্ধু কাঁপাকাঁপি শুরু করলো। কিরে, তোরা ভয় পাচ্ছিস কেন? খানিকটা অবাক হয়ে। আসলে এরিন, উনি আমাদের রাজ্যের মন্ত্রী ছেলে, রাজার পরে শক্তিশালী ব্যক্তি উনি, তাই ওনাকে আমি ভয় পাচ্ছি। ও চল তাহলে আমরা চলে যাই। অযথা ঝামেলায় জড়িয়ে লাভ নেই। কি বলিস তোরা? চলো। তারপর এরা যেই বাইরের দিকে যেতে যেতে লাগলো তখনই ছেলেটা এরিনের থামাতে নির্দেশ দেয়। এরিনরাও থেমে যায়। কিছু বলবেন কি? বলার জন্যই তো তোদের ডেকেছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন। ওখানে কি কথা হচ্ছে? আর এখানে মন্ত্রীর ছেলে আসলো কেন? ওনার তো আসার কথা না বাবা। এখানে মন্ত্রীর ছেলে আসলো কেন? এখানে তো ওনার আসার কথা না। তাছাড়া সে তো ভবিষ্যতে আমাদের রাজ্যের মন্ত্রী হবে। আসলে মা, আমি তাকে বলেছি, আসলে আমি তাকে পছন্দ করি। এর সাথেই তোমার ভবিষ্যতে বিয়ে দেব। একটা শয়তানি হাসি দিয়ে। আজ তাহলে আর আমার এরিনের জিতা হলো না, যার জন্য এত কিছু তারই হলো না। দূর। তারপর নিয়ে চলে গেল। কিরে, কথা বলিস না কেন? আমাকে থেকে ভয় পাচ্ছিস নাকি? জনাব, আমরা আপনার সাথে পারবো না, তাই আমরা চলে যাচ্ছি। দয়া করে আমাদেরকে যেতে দিন। আচ্ছা তোরা যা, কিন্তু তুই যেতে পারবি না। এরিনের দিকে আঙুল ত্যাগ করে বন্ধুরা দৌড়ে ছেলেটির পায়ে গিয়ে পড়লো আর বলতে থাকলো, জনাব দয়া করে এরিনকে কিছু করবেন না। আসলে এরিনের পাওয়ার যেন তাদের না দেয়, তার জন্য। এরা কেউ যদি এটা সম্পর্কে বিন্দু মাত্র জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। এটা বললে তো আর হবে না। বলেই এরিন বাদে সবাইকে একটা লাথি দিল আর সাথে সাথেই রিংয়ের বাইরে গিয়ে ছিটকে পড়লো। তারা যেই ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে ঠিক তখনই একটা করে কারেন্টের ঝটকা খায়। তারা বাইরে বসে বসে কান্না করতে থাকে। ছেলেটি এবার এরিনের কাছে এসে ঘাড়ে ধরে আছাড় মারতে থাকে আর বলতে থাকে, বামুন হয়ে চাঁদে হাত দেওয়া, দেখাচ্ছে আজকে তোর মজা। আমার অনেক দিনের আশা তুই এই কিছুদিনে শেষ করে দিলি।
আমার নেহাকে আমার কাছ থেকে দূরে তুই চিনে নিচ্ছিস? আজকে তো তোর শেষ দিন। এসব বলতেছে আর আছাড় মারতেছে। এরিনের নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে। এদিকে এরিন যদি তার শক্তিগুলো দেখায় তাহলে সমস্যা হতে পারে, তাই এরিনও চাইলেও শক্তি ব্যবহার করতে পারতেছে না। অপরদিকে এরিনকে আছাড় মারতেই আছে। এবার আর এরিন সহ্য করতে পারলো না। সে ডানাগুলো ভিতরে রেখে ভ্যাম্পায়ার রূপে আসলো আর ছেলেটির হাতে মার বসিয়ে দিল। ছেলেটির কাছ থেকে ডার্ক পাওয়ার কপি করে নিল। এবার সে ডার্ক ম্যানের রূপে আসলো। আরেকবার যখনই এরিনের আছাড় মারতে যাবে ঠিক তখনই ছেলেটির কাছে মনে হচ্ছে সে কোনো হাওয়াকে আছাড় মারতে যাচ্ছে। সে এবার হাতের দিকে তাকিয়ে তো অবাক। আরে এই এরিন এত তাড়াতাড়ি ভ্যানিশ কি করে হলো? এরিন এবার আর কোনো ঝগড়া করতে চাচ্ছে না, তাই যে যখনই চলে আসতে যাবে ঠিক তখনই ছেলেটি এরিনকে বলে, কি রে, আমাকে ভয় পেয়ে চলে যাচ্ছিস? তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার সাথে লড়াই কর। আর বলতে পারলো না। তার আগেই এরিন তার সুপার স্পিড মোড়ে এসে ছেলেটির বুকে ঘুষি মারে। হাতটা বুকের ভিতর অর্ধেক ঢুকে যায় আর এত জোরে লাগার ফলে ছেলেটি রিংয়ের বাইরে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে অর্ধেকটা ঢুকে যায়। এরিন আর কিছু না বলে বাইরে চলে আসলো। চার বন্ধু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর কিছু সৈন্য এসে এরিনকে, মহারাজ আপনাকে ডাকছে, এখনই আমার সাথে যেতে হবে। আচ্ছা চলুন, তোদের সাথে পরে কথা হবে। বন্ধুদের দিকে তাকিয়ে, আচ্ছা ঠিক আছে। তারপর এরিন সৈন্যদের সাথে করে রাজসভায় চলে গেল। অপরদিকে নিয়া এরিনের জয়লাভের কথা শুনে এক দৌড়ে রাজসভায় আসলো। এদিকে এরিনও রাজসভায় আসলো। তো অবশেষে জয়লাভ করতে পারলা। এখন কিন্তু তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল। এখন তোমার মালিকের কথা মতো তোমার চলতে হবে। যদি মালিকের কথা অমান্য করো তাহলে তোমার কঠিন শাস্তি পেতে হবে। তোমার কাজের সময় হলো সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত। এখানে যদি তোমার কাজের কোনো অবহেলা করো তাহলে তোমার মৃত্যু নির্ভর। আসলে মহারাজ, আমি এই কাজটি করতে চাই না। আমার আগের কাজই ভালো ছিল। এটা করলে তো আর হবে না। তুমি যদি তোমার কাজ ভালোভাবে না করো তাহলে তোমার শাস্তি পেতে হবে। তুমি কি শাস্তি পেতে রাজি আছো? আচ্ছা মহারাজ, কিন্তু আমার কাজ কবে থেকে শুরু হবে? সেটা তোমার মালিক বলতে পারবে। ডেভিড কিং নিয়াকে দেখে বলল, নীলা, আজকে তোমার গার্ডের প্রয়োজন পড়বে? জি কিং। তাহলে তুমি নিয়ার সাথে যাও, এদিকে আমার একটু কাজ আছে। জি কিং। এরিন, আপনি আমাকে অনুসরণ করুন। জি প্রিন্সেস। তারপর এরিন প্রিন্সেসকে অনুসরণ করে পিছনে পিছনে যেতে থাকে। অপরদিকে ওই ছেলেটির অবস্থা নাজেহাল। আমি তোকে তো না করেছিলাম যে তুই যাবি না। কি দরকার ছিল সেখানে যাওয়ার? আর কে করেছে তোকে এমন? কি এমন শক্তি যে তোর সাথে লড়াই করতে এসেছে? তোকে তো যোগ্য স্থায়ী পেতে হবে। তারপর মন্ত্রী তার ছেলেকে নিয়ে তার বাসার দিকে রওনা হয়ে গেল। তবে তার ছেলেটা যে করুণ অবস্থা, মনে হয় না খুব তাড়াতাড়ি সুস্থ হবে করে কথা। অপরদিকে রাজকুমারী এরিনকে নিয়ে তাদের বাগানের দিকে নিয়ে গেল। এরিন, তোমার কেমন লাগছে এত বড় এক চাকরির পদ পেয়ে? সত্যি কথা বলতে আমার আগের কাজটাই ভালো ছিল। আমার হয়তো এত বড় চাকরি পাওয়ার যোগ্যতা হয়নি। এই জন্য তো তোমাকে আমার আরো বেশি ভালো লাগে। এটা বলেই সে জিভে কামড় দিল। কিসের জন্য? তুমি আসলেই খুব বোকা। আচ্ছা, সেসব কথা পরে হবে। এখন চলো, তোমাকে আমি রাজ্যটা ঘুরে দেখাই। চলুন। আরে বোকা এরিন, আমার মনে হয় ক্রিস্টিন তোমাকে পছন্দ করে। আরে কি বলছো তুমি? আমাকে আবার কোনো রাজকুমারী পছন্দ করবে? এটা কোনো কথা? আরে সত্যি? আরে এরিন, কার সাথে কথা বলতেছো তুমি? এখানে তো কেউ নেই। আরে কে বলেছে কেউ নেই? আমার একটা পার্টনার আছে। আরে এখানে তো কেউ নেই। এরিনের চারপাশে তাকিয়ে, আরে আছে তো, দেখো। এটা বলে সে স্টিকিকে পকেট থেকে বাহির করে হাতের তালুতে আনে। স্টিকি এখনো টিকটিকির রূপে আছে। নিয়া তার হাতের দিকে তাকিয়ে অবাক। কিছুক্ষণ পরে হঠাৎ পেটে হাত দিয়ে হাসতে থাকে। এমন হাসা হাসতেছে যেন আর একটু হলেই পেট ফেটে যাবে। কি হয়েছে? আপনি এত হাসছেন কেন? দাঁড়াও, আগে একটু হেসে নেই। আরো অনেকক্ষণ হাসার পর, আসলে তোমার এই টিকটিকিকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। একটা টিকটিকি কি করে একজন এত শক্তিশালী মানুষের পার্টনার হতে পারে? আমার তো বিশ্বাসই হতে চাচ্ছে না। অবশ্য আমার বাবার একটা পার্টনার আছে, সে নাকি একটা ড্রাগন কিং। আমি তাকে দেখেছি, কিন্তু এরকম পার্টনার
আমি কোনোদিনও দেখি নাই, তাই একটু হাসি পেল আর কি। আচ্ছা চলো যাওয়া যাক। এরিন স্টিকের দিকে তাকিয়ে বলল, উনি কি তোমার ভাই? মন খারাপ করে কে কার ভাই? সন্দেহর দৃষ্টিতে। কেউ কারো না, চলুন যাওয়া যাক। কথাটি চেপে গেল। চলুন। তারপর তারা হাঁটতে হাঁটতে একটি খোলা মাঠের মাঝে এলো, যেখানে অনেকগুলো ম্যাজিক্যাল ফানুস আছে। নিয়া গিয়ে একটা ফানুসের উপরে একটা ব্ল্যাক বিম ছুঁড়ে মারে, আর সাথে সাথেই ফানুসটির আকার বৃদ্ধি হতে থাকে। এক সময় এটার আকার অনেকটা একটা কেবিনের মতো হয়ে যায়, যেখানে মাত্র 5-6 জন বসতে পারবে। তার ভিতরে ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। এটার কোনো চালক নাই? আছে, তবে আজকের জন্য তার ছুটি। ও, কিন্তু এটা চালানো তো আমি জানি না, কেমনে চালাই? আমি দেখাচ্ছি। নিয়া একটা ব্ল্যাক বাটনে চাপ দিয়ে, আর চাপ দেওয়ার সাথে সাথেই মাথার উপরে ছাদ বেলুনের মতো করে ফুলতে থাকে। একসময় সম্পূর্ণ ফুলে গেলে হঠাৎই প্রচুর স্পিডে মুড়ে আকাশে উঠতে থাকলো। এদিকে এরিনের তো প্রাণ যায় যায় অবস্থা, কারণ এরকম সে আর কোনোদিনে ওঠে নাই। তাই সে কিছু একটার মাঝে খুব জোরে চাপ দিয়ে ধরে রাখে। অপরদিকে নিয়া এটাকে হঠাৎই স্পিড কমিয়ে দেয়, আর সাথে সাথে এটা স্থির হয়ে যায়। এবার এরিনের জ্ঞান ফিরে। হাত দিয়ে ধরে রাখা জিনিসটার দিকে তাকিয়ে এরিনের হাত চোখ বাহির হওয়ার উপক্রম, কারণ এরিন নিয়ায়ের হাত এতক্ষণ ধরে রেখেছিল। মাফ করবেন, আসলে আমি একটু ভয় পেয়েছিলাম, তাই আমি না বুঝে এটা করেছি। হাঁটু গেড়ে বসে। মাফ করতে পারি, তবে একটা শর্তে। আমি মানতে রাজি আছি। তেমন কিছু না, তুমি শুধু তোমার মুখের মুখোশটা খোলো, তাহলেই হবে। এরিন স্টিকের দিকে তাকালো। স্টিকিও মাথা নেড়ে সায় দিল। এরিনও ভদ্র ছেলের মতো মুখোশ খুলে দিল। মুখোশ খোলার সাথে সাথে নিয়া যেন এরিনের দিকে হিপনোটাইজ হয়ে তাকিয়ে রইল। এ যেন এক ঘোরের মাঝে চলে গেল। নিয়া মনে মনে ভাবছে তারা একটি নীল সমুদ্রের উপর দিয়ে ফানুস চালিয়ে যাচ্ছে। তখনই তার সমুদ্রের কাছে আসলো। তখনই ফানুসটা সমুদ্রের মাঝে ডুবতে থাকলো। যখনই নিয়া এর কোমর পর্যন্ত পানিতে ডুবে গেল, শরীরের এক অন্যরকম ফিলিংস আসলো। তাই আর সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। আর ঠিক তখনই নিয়া আর নিজেকে আটকে রাখতে পারলো না। সে সামনে এগোতে লাগলো, আর এরিন পিছনে যেতে লাগলো। এরিন এক কোনায় গিয়ে আটকে গেল। তার আর পিছনে যাওয়ার জায়গা নেই। এরিনকে তাদের কাহিনীর কিছুটা অংশ বুঝতে পেরে স্টিকি ছাদে উঠে অন্যদিকে তাকিয়ে রইল। নিয়া এরিনের কাছে এসে এরিনের পায়ের উপর তার পা দিয়ে কাঁধে হাত দিয়ে এরিনের নীল চোখের দিকে তাকিয়ে রইল। এবার এরিনও নিজেকে আটকে রাখতে পারেনি, সেও নিয়ায়ের চোখের দিকে তাকিয়ে রইল। এবার আর কেউ নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের ঠোঁট এক করে দিল। এরিনও নিয়া এর কোমর ধরে নিজের সাথে মিশিয়ে তাদের ভালোবাসা চালু করতে লাগলো। অনেকক্ষণ পর এরিনের ধ্যান কিছুটা ফিরে নিয়া থেকে কিছুটা দূরে সরে আসে। এদিকে তাদের হাঁপানি উঠে গেছে এতক্ষণ লিপকিস করার জন্য। নিয়ায়ের গালে দুটি লাল হয়ে গেছে লজ্জায়। এবার নিয়ায়ের সম্পূর্ণ জ্ঞান ফিরল। নিচের দিকে তাকিয়ে ছিল এক বিষম, কারণ তার বুক পর্যন্ত সম্পূর্ণ পানিতে আছে। এবার নিয়া ফানুসটা কন্ট্রোল করে উপরে নিয়ে আসলো, কিন্তু এখানে ঘটলো এক বিপত্তি। নিয়া এর বুক পর্যন্ত পানিতে ভিজে থাকার জন্য শরীর কাঁপা শুরু করেছে। এরিন একবার কিছু না ভেবে তার ফায়ার পাওয়ার ব্যবহার করে তার হাত দিয়ে চারিদিকে হিট করে গরম করতে থাকলো। কিছুক্ষণের মাঝেই নিয়ার জামা কাপড় শুকিয়ে গেল। এদিকে স্টিকিও উপর থেকে লাফ দিয়ে এরিনের পকেটে চলে গেল। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি ওই সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। লজ্জা সুরে। আরে এখানে তো আমারই দোষ। কিছুটা লজ্জিত মুখে। আমার একটা প্রশ্ন ছিল। আমরা এখানে কি করে আসলাম সেটাই তো। কি করে আসলাম এখানে? আসলে এটা একটা মেডিকেল ফানুস। এইটার চালক মনে মনে যেমনটা ভাববে, ফানুসটাও ওইরকম ভাবে চলবে। ও, তার মানে আপনি মনে মনে এরকম কল্পনা করেছিলেন, তাই তো? গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। এরিন, তোমাকে একটা কথা বলার ছিল, কিছু মনে করবে না তো? জি বলুন। এখানে মনে করার কি আছে? না থাক, আরেকদিন বলবো। চলো আজ যাওয়া যাক, প্রায় সন্ধ্যা রাত হয়ে গেছে। বাইরের দিকে তাকিয়ে ধুরু, আরে একটু কথা বলতে লজ্জা পাচ্ছে। আর একটু আগে যা করেছে সেটার কি হলো? যত সব। মনে মনে চলুন। তারপর তারা রাজ্যের দিকে রওনা দিল। কালো কাপড়ে হুড়ি দেওয়ার লোক বলতে লাগলো, তোকে একটা সাধারণ ছেলেকে মারতে দিয়েছিলাম, আর তুই করলি কি? তাকে না মেরে মার খেয়ে চলে আসলি। এখন বল তোকে আমি কি করব? আমাকে এবারের মতো মাফ করে দিন। আর ছেলেটা আপনার জানার থেকে অধিক শক্তিশালী, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
কালো কাপড়ে হুড়ি দেওয়া লোক রেগে গিয়ে বলল, কি তোর এত বড় সাহস, আর তুই আমাকে অপমান করলি? তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলেই লোকটি ছেলেটির দিকে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি ছুঁড়ে মারলো, আর ধোঁয়াটি ছেলেটির নাক মুখ দিয়ে ঢুকতে থাকলো। যত বেশি ঢুকছে তত বেশি শরীর নড়াচড়া করছে। একসময় শরীর স্থির হয়ে যায় আর ছেলেটি সেখানেই মারা যায়। কালো কাপড়ের হুড়ি দেওয়া লোক আবারও বলল, তোদের পাওয়ার আমি অযথা দেই নাই। কাজ করতে না পারলে পাওয়ার দিয়ে কি করবি? আর আমার দেওয়া কাজে বিফল মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা। হা 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 হা। হাসতে হাসতে কালো কাপড়ের হুড়ি দেওয়া লোকটি মিলিয়ে গেল। এভাবে কেটে যেতে লাগলো অনেক দিন। এর মাঝে অনেক ঘটনা ঘটলো। আজ এরিন ডেভিডের বিপক্ষে যুদ্ধ করছে। সামনে ডেভিডের মৃতদেহ পড়ে আছে। এরিনের থেকে কিছু দূরে নিয়া দাঁড়িয়ে আছে। তবে তার চোখে বাবা হারানোর বেদনা আর এরিনকে পাওয়ার দুটোতেই সে যেন কি রকম হয়ে গেল। তবুও যখনই নিয়া হাসি মুখে এরিনের দিকে দৌড়ে আসতে যাবে, ঠিক তখনই একটা তলোয়ার এসে নিয়ার গলা এফার ওফার করে চলে গেল। তার গলাটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। নিয়ার শরীরটা মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো করে ছটফট করতে থাকে। চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। একসময় নিয়ায়ের শরীর থেকে একটা কালো ছায়া বের হলো, যেটা এরিনের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এবার বলতে থাকলো, এর প্রতিশোধটা তুলে রাখলাম, আমি আবার আসবো প্রতিশোধ পূরণ করতে। এদিকে এরিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। নিয়ায়ের মাথাবিহীন শরীরের দিকে এরিনের চোখ লাল হয়ে গেল। এবার এরিন দৌড়ে গিয়ে নিয়াকে ধরে আকাশ কাঁপানো চিৎকার দিতে লাগলো। এবার এরিন পিছনে তাকিয়ে তো চোখ বাহিরে হবার উপক্রম। মা, ফ্রেন্ড, তোমরা কি করে পারলা এমনটা করতে? কি এমন দোষ করেছিল যে তোমরা একেবারে আমার নিয়াকে মেরে ফেললা? কেন কেন? আমরা ইচ্ছে করে করিনি, কেউ আমাদের হাত পা নিয়ন্ত্রণ করছে। আমরা তো নিজের ইচ্ছে মতো হাত পা একটু নাড়তেও পারছি না। আমাদের ক্ষমা করে দে বাবা। আর কিছু বলতে পারলো না। দুটি তলোয়ার এসে এরিনা এলিভের গলা নিয়ে এর মতো কেটে ফেলে। এবার এরিন গিয়ে তার বাবা মাকে ধরতে গেল। তাদের শরীর থেকে প্রচুর রক্ত বাইর হচ্ছে আর তারা ধাপাচ্ছে। এরিন গিয়ে তাদেরকে জড়িয়ে ধরলো। কে করতেছে আমার সাথে এমন? তাকে আমি আর ছাড়বো না। হঠাৎ এরিনের পিঠে গিয়ে দুইটা তলোয়ার ঢুকে বুক দিয়ে বাইর হয়ে গেল। এরিন আগের থেকেই দুর্বল ছিল, এখন আর সহ্য করতে না পেরে পড়ে গেল। কিরে, আমাদের নায়ক সাহেব এতটুকু আঘাত নিতে পারে না? আবার আইসে সম্পূর্ণ মনস্টার ওয়ার্ল্ড শাসন করতে। দেখলি তো, আমার মতো সাধারণ একজন ডেভিলের সাথে পারলি না। আমি তোকে কি বলেছিলাম? তুই যদি আমার কথায় সেদিন রাজি হতিস তাহলে তোর আর এরকম দিন দেখতে হতো না। কি কথা? সেটা তোমার না জানলেও হবে। শেষ পর্যন্ত তোরা আমার সাথে এমন করতে পারলি? তবে সমস্যা নাই, এর জন্য তোদেরকে একদিন অনেক বড় এক মাসুল দিতে হবে। সময়টা হয়তো একটু দেরিতে, তবে চিন্তা করিস না, এর প্রতিশোধ নিতে আমি আবার আসবো। জাকির আর রেকিনা বলতে লাগলো, বেঁচে থাকলে তো প্রতিশোধ নেবি। এটা বলেই এরিনের মাথা এক কোপে ফেলে দেয়। এরিনও মারা যায়।